লোভ। দেবতা অসুর থেকে শুরু করে মানুষ পর্যন্ত এমন কেউ নেই যারা এর বশবর্তী হয়নি। তেমনই এক লোভ হলো অমরত্ব পাওয়ার লোভ, যা দেবতা অসুর মানুষ সবার মনে গড়ে তুলেছে এক হিংস্র মনোভাব। দেবতারাও পর্যন্ত সেই লোভের বশবর্তী হয়ে অসুরদের সঙ্গে নেমেছিলেন সমুদ্র মন্থনে। সমুদ্র মন্থনে অমৃত কলস ঠিকই উঠে এসেছিল, কিন্তু তার সাথে মৃত্যুদূত হিসেবে উঠে এসেছিল বিষও, যা ধ্বংস করে দিতে পারত পুরো পৃথিবীকে, পুরো দেবতা কুলকে। তেমনি কিছু মানুষের লোভের শেষ পরিণতির কথা শোনাবো আজ আপনাদের। স্বনামধন্য লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে আমরা আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি সম্পূর্ণ ভিন্ন ধাঁচের এক তন্ত্র নির্ভর গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইয়ন্স গ্যালারি চ্যানেলে এই প্রথমবার আপনারা শুনবেন এক ভিন্ন ধাঁচের তন্ত্র নির্ভর গল্প। ইয়ন্স গ্যালারি ও সম্ভাবী প্রোডাকশনের যৌথ উদ্যোগে আজকের বিশেষ গল্প ওন্ডালেশ্বর। আজকের গল্প পাঠ করেছেন ব্রতদীপ। অন্যান্য চরিত্রে তমাল, শুভদীপ, অনুজ, অভিষেক, নীল, আলোকলতা, প্রিয়াঙ্কা এবং আমি নীলাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ সঙ্গীত সৃষ্টিতে ইজি প্রোডাকশন। গল্পটির আকর্ষণীয় প্রচ্ছদটি তৈরি করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। সমগ্র পরিকল্পনায় আমি নীলাঞ্জন। সমস্ত কলাকুশলীদের এবং লেখিকা সঞ্চারীদিকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আর হ্যাঁ, আপনাদের জন্য রয়েছে আর একটি বিশেষ ঘোষণা। শিমিকা পাবলিশার্স থেকে 2022 সালের বইমেলায় প্রকাশিত হয়েছে প্রখ্যাত লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের অনবদ্য 10টি গল্পের সংকলন শঙ্কা অভিশঙ্কা। ডেসক্রিপশন বক্সে বইটি সংগ্রহ করার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রইল। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইটি সংগ্রহ করলে পাবেন 20% ডিসকাউন্ট, তার সঙ্গে লেখিকার স্বাক্ষরিত কপি এবং এক্সক্লুসিভ বুকমার্ক। সকলের কাছে বইটি সংগ্রহ করার অনুরোধ রইল। চলুন তাহলে শুনে নেওয়া যাক ইয়ন্স গ্যালারির বিশেষ নিবেদন ওন্ডালেশ্বর। ঋষিকেশ যাওয়ার পথে যে দুর্ঘটনাটি ঘটেছিল তা প্রথম দিনই দাগ কেটে গেছিল সৌমিরের মনে। সম্পৃক্ত দৃষ্টিভঙ্গির মানুষের কাছে এই ধরনের ঘটনা খুবই সামান্য কিছু বলেই মনে হতে পারে, কিন্তু সৌমিরের কাছে এই সমস্ত ঘটনার রেশ বেশ প্রবলভাবেই ধরা দিয়েছিল। সাধারণ তত্ত্বকথার উপরে উঠেও যে এই পৃথিবীতে কিছু থাকতে পারে তা সে খুব ভালোভাবেই অনুভব করতে পেরেছিল। 1992 সালের ঘটনা। ঋষিকেশ পরিভ্রমণে গিয়েই মুখোমুখি হতে হলো এমন কিছুর যা সে কোনোদিন কল্পনাও করেনি। ডিসেম্বরের এক সন্ধ্যাতে আবির্ভূত হলেন এক সাধু। সকলে তাকে পিণ্ডারি বলেই চিনতেন। এক ভবিষ্যৎবাণী, আর তারপরেই সব শেষ। হাতটা মুখের কাছে নিয়ে চোখের চারিপাশে একবার বুলিয়ে নিয়েছিল সমীর। যা দেখেছিল তাকে আদৌ সত্য? এই বিষয়টি তাৎপর্য খুঁজে বার করতেই সে এক প্রকার ক্লান্ত হয়ে পড়েছিল। ঋষিকেশের এক সন্ধ্যেতে উত্তাল গঙ্গার ঘাটে বসে বসে এক মনে চিন্তা করছিল সমীর। হঠাৎ তীব্র কোলাহলের শব্দ কানে যেতে সে চমকে উঠল। পেছনে তাকাতেই দেখল একদল লোক পিণ্ডারি বাবাকে লক্ষ্য করে এগিয়ে চলেছেন। তাদের বেশভূষা ছিল চোখে পড়ার মতোই। গাল ভর্তি দাড়ি আর মাথায় কাঁচা পাকা চুল নিয়ে বিড়বিড় করে কিছু মন্ত্র পড়তে পড়তে তারা গঙ্গার ঘাট ধরেই অগ্রসর হচ্ছিলেন। এমন দৃশ্য সন্ধ্যের সেই ম্লান মেজাজকেও একেবারেই পরিবর্তিত করে দিল। স্বয়ং সম্পূর্ণ আত্মবহের মধ্যে গা ভাসিয়ে সমীর উঠে দাঁড়াল।
আপনারা কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আর আপনাদের মুখে ওই মন্ত্র কিসের? বিষের দৃষ্টি নিয়ে তাকালেন প্রত্যেকে। তারপরই দলে দলে সমুচ্চারিত কণ্ঠে মন্ত্রপাঠ করতে করতে এগিয়ে আসতে থাকলেন তার দিকে। সমীর কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন তাকে ধরে কাঁধে তুলে নিল। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন, কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? আরে আমাকে ছেড়ে দিন। আরে কি হচ্ছে কি? আমাকে ছেড়ে দিন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন এভাবে? কি অপরাধ করেছি আমি? ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। লাল আবির উঠতে লাগলো আকাশে। মন্ত্রের ধ্বনি কানের মধ্যে প্রবেশ করতেই সারা শরীর অস্থির হয়ে উঠল। মনে হলো বলির সরঞ্জাম হিসেবে কাঁখে তুলে নেওয়া হয়েছে কোনো নির্জীব প্রাণীকে। সমীরের কাছে আত্মহুতির বিষয়টি তখনও পরিষ্কার ছিল না। তারা কিছুটা দূরে এগোতেই আরও কিছু জটাধারী তাদের পথে এসে দাঁড়ালো। এরপর তারাও সামিল হয়ে গেলেন সেই অর্বাচীনদের সাথে। পা চালিয়ে হুনহুনা শব্দ করতে করতে এগোতে লাগলেন তারা সকলে। অন্যদিকে ফোয়ারার মতো লাল আবির ছড়িয়ে পড়তে থাকলো চতুর্দিকে। সমীরের গায়ে ও মাথায় তা পরিপূর্ণ হয়ে গেল। মৃত্যু যন্ত্রণার আগের মুহূর্তের নিরাসক্ত কণ্ঠ উচ্চাঙ্গ সঙ্গীতের মতো তানপুরার তার বাজিয়ে চলল। সমীরের চিৎকারের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো সেই জাগরিক ধ্বনির রেশের অভ্যন্তরে। অন্তঃস্থল থেকে কেউ বারে বারে ডেকে তার ভুলের কথা মনে করিয়ে দিয়ে যেতে লাগলো। কি দরকার ছিল গতিরুদ্ধ করার? কে হয় তারা তোর? কেন তাদেরকে থামতে বললি? নিজেকে তিরস্কার করতে লাগলো সমীর। নিজের জীবনের সাথে ঘটে চলা এই ক্ষণিকের পরিহাসের রেশ টের পেল না সমীর। তাদের ভাষার একটি বর্ণ সে অনুধাবন করতে পারল না। মনে হলো আজকেই তার প্রাণটা এই নশ্বর পৃথিবী ছেড়ে অনেক দূরে পাড়ি দেবে। বাবাকে হারালেও মায়ের মুখটা মনে পড়তে লাগলো। কিছুটা পথ এভাবে অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেই ওই গোষ্ঠী তাকে নিয়ে গিয়ে ফেলল এমন এক জায়গায় যেখানে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। প্রস্তর খণ্ডে পূর্ণ এক বিদেহী জমি, যারা আলোর শিরা বেয়ে বয়ে চলেছে যেন লাল রক্তের স্রোত। আর সেই স্রোতের চারিধারে পাক খেতে খেতে সাধুদের দল গিয়ে চলেছেন একই গান। সেই স্বরলিপির শব্দ তাদের কণ্ঠ ভেদ করে সমীরের বুকে এসে বিদ্ধ হতে লাগল। নিভু নিভু চোখে সামনের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করতে লাগলো সমীর। তাকে ঘিরে সাধুদের দল একে একে এই গানটি সমস্বরে গেয়ে যেতে লাগলেন। সাথে চলতে থাকলো মৃদাঙ্কের ধ্বনি। পুরাতনী বাদ্যযন্ত্রের প্রভাব যে কেবল ঋষিকেশের মাটিতেই ছিল তা একবার বইতে পড়েছিল সমীর। আজ নিজের চোখে দেখলেও সেখান থেকে উঠে অন্যত্র যাওয়ার সুযোগ পেল না সে। এক রাশ লাল আবির পুনরায় তার চোখের কোটরগুলিকে ঢেকে ফেলল। আশপাশ করতে থাকলো শ্বাসগুলি। দম বন্ধ হয়ে আসতে লাগলো। মায়ের মুখটা একবার মনে পড়েই আবার অতলে হারিয়ে গেল সবকিছু। চোখ খোলার সাথে সাথে সমীর মুখোমুখি হলো সেই ব্যক্তির যাকে ঘিরে এত উন্মাদনা। সারা শরীরে বর্ষ মেখে দাঁড়িয়েছিল কেউ। ঠিক তার মুখটাকে সমীরের মুখের কাছে নিয়ে এসে তিনি বললেন, তুই কি ভেবেছিস? তুই এখনো জানিস না তোর ভাগ্য তোকে কোথায় নিয়ে যেতে চলেছে। নিয়তির সে অমোঘ ডাকে তুই উদ্ভ্রান্তের মতো দিশেহারা হয়ে ছুটে চলে যাবি। সমীর শরীরটিকে নাড়ানোর চেষ্টা করলো ঠিকই, কিন্তু ওই স্থান থেকে এক চুলও সরে আসতে পারল না। হাতের মুঠোয় কিছুটা বর্ষ নিয়ে পিণ্ডারি তার দিকে ছুড়ে দিলেন। কয়েকজন লোক এগিয়ে এসে তাকে সোজা করে দাঁড় করালো। তারপর বেশ কিছুটা লাল আবির তার সারা মুখে মাখিয়ে দিল। পিণ্ডারি অঙ্গুলি হিলনে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন। এরপর ভবঘুরের মতো সেই স্থান ত্যাগের উদ্দেশ্যে ছটফট করতে লাগলো সমীর। ওকে ধাক্কা দিল কিছু লোক। তারপরেই আবার সব দিবার স্বপ্নের মতো। পিছনে ঘুরতে এসে শুনতে পেল সজোরে ঢাক বাজার শব্দ।
ঢাকের সাথে দুন্দুবি বাজতে শুরু করলো। শিঙা আরো কত কি ভাসমান ধূলিকণার মতো সবটা অচিরেই তার চোখের সামনে থেকে হারিয়ে যেতে লাগলো। সুযোগ বুঝে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড় দিল সমীর। কিন্তু ওই লাল আবিরের রুদ্ধশ্বাস আলোড়নের মধ্যে থেকেও সে পিণ্ডারির কণ্ঠ স্পষ্ট হলো। এখান থেকে তুই যেখানেই পালা, নিয়তির কাছ থেকে কোথায় পালাবি? এখনো বলছি, আমার কথা মেনে নে, ফিরে আয় আমার কাছে। আমি ছাড়া তোর কোনো গতি নেই। ফিরে আয় এখানে, ফিরে আয়। আবার মিলিয়ে গেল সেই আওয়াজ। আবিরের রেশ ক্রমে প্রবল হলো। ধোয়ার আবহে কিচ্ছু দেখতে পাওয়া গেল না। প্রাণপণে দৌড়তে লাগলো সমীর। এরপরে সে কলকাতায় ফিরে এসেছিল। নিজের মাকে ঘটনাটি জানানোর পরে সরলা দেবী আঁতকে উঠেছিলেন। তোর আমাকে জিজ্ঞাসা না করে ঋষিকেশে যাওয়া একদম উচিত হয়নি বাবা। ওখানে এমন অনেক কিছুই আছে যা তোর জানার অতীত। সব জায়গায় এভাবে একাকী বিচরণ করাটা বন্ধ কর। এটা তোর। কথাটা বলেই ঈষৎ থামলেন তিনি। সমীর জিজ্ঞাসা করল, আজ পর্যন্ত কোনো কিছুই তুমি পরিষ্কার করে আমাকে জানাতে চাও না। বলো না কি হয়েছিল। তোর বাবা। হ্যাঁ হ্যাঁ, সেই লোকটা আর কেউ নয়, তোর বাবাই ছিলেন, যিনি আমার কথা না শুনে, কারোর কথা না শুনে একাকী ঠিক তোর মতন দিগ্বিজয় বেরিয়ে পড়েছিলেন। আর ফিরে আসেননি, আর কোনোদিনও ফিরে আসতেও পারবেন না। কারণ তিনি যে না ফেরা দেশে চলে গেছেন। অমরত্ব পেয়েছিলেন নাকি তিনি। এটাই নাকি মুক্তির আসল রহস্য। এটা নাকি জীবনের আসল উদ্দেশ্য। এভাবেই নাকি আত্মা অমরত্ব লাভ করে। আর আমাকে বিধবা বানিয়ে চলে গেলেন, আর ফেলে গেলেন তোকে। 1 বছরের ছিলিস তুই। কোথায় যেতাম, কি করতাম, সেই থেকেই পরিশ্রম করে তোকে বড় করেছি। তোকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম, কিন্তু জানি রক্ত কথা বলে। তোকেও ঠিক নিয়ে গেল সেই শক্তি। আমি জানি আমাকে নিঃস্ব করেই থামবে। তোর বাবার সাথে জড়িত সবকিছুকেই শেষ করে দেবে সে। অঝোরে কাঁদতে লাগলেন তিনি। সমীর হাঁ করে তার পিতার ছবিটির দিকে তাকিয়ে রইল। হতাশের এই জীবনে এটি ছিল এমন একটি শক্তি যাকে রোধ করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। নিজের প্রতি বিশ্বাস রাখার সত্ত্বেও সে শক্তির মোকাবেলা করার মতো ক্ষমতা হারিয়ে ফেলেছিল সে। সরলা দেবী এগিয়ে এসে বললেন, আমার মুখের দিকে হা করে তাকিয়ে থেকে লাভ কি? আজকে তোর সাথে যা হয়েছে তার সামান্যতম আজ পেয়েছিলাম আমি বহু বছর আগেই। তখন তুই আমার গর্ভে ছিলিস। ঋষিকেশে ঘুরতে গিয়ে দেখা পেয়েছিলাম এক বাবার, বিরাট তপস্বী। নামটা কিছুতেই মনে করতে পারছি না। সে জবান দিয়েছিলেন আমার নাকি সব যাবে। আগে যাবে পতি, তারপরে সন্তান, আর তারপরে আমি। আমাদের ঐতিহ্যই নাকি আমাদের মৃত্যুর কারণ। তোর বাবার সাথে জড়িয়ে গেছিল আমার নাম, আর সেই জড়িয়ে যাওয়া নামই আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একদিন। এমনটাই ভবিষ্যৎবাণী করেছিলেন সেই সাহসী বাবা। কি যেন নাম তার। সমীর কাছে এসে বলল,
পিন্ডারি কি মা? সরলা দেবী চিৎকার করে উঠলেন। সমীর, এ তুই কার নাম নিলি বাবা? এ যে কালো শক্তির আধার। তিনি নাকি যা যা বলেন সেগুলোই সত্যি হয়। আজ পর্যন্ত তার কোনো কথা মিথ্যা প্রমাণিত হয়নি। এই কালো শক্তির উপাসক পিন্ডারি আমাকে আমার অতীত ভবিষ্যতের কথা জানিয়েছিলেন। এক আঁচ পেয়েছিলাম মাত্র, তারপরেই একে একে ঘটতে থেকেছিল এমন সব দুর্ঘটনা যেগুলো ছিল একেবারেই আমার ধারণার বাইরে। তোর বাবা আমাদেরকে ফেলে চলে যাওয়ার সময় একবারও ভেবেও দেখেননি যে চলে যায় তার কোনো দিন কোনো কিছু ভাবনার অংশীদার থাকে না, থাকে তাদের যারা পেছনে পড়ে থাকেন। সে সম্বলটুকুকে বুকের সাথে আঁকড়ে ধরে বেঁচে থাকেন তারাই। তাই শেষটাও তাদেরকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়। কথাগুলি বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়লেন সরলা দেবী। তবে সমীরের আত্মবিশ্বাস আরো দৃঢ় হল। এই সব কিছুর মধ্যেও যে একটি কারণ নিহিত রয়েছে সেটি সে আরো ভালো করে বুঝতে পারল। সরলা দেবী নিজের কাজে চলে যেতেই সমীর বিষয়টি নিয়ে ভাবতে লাগল। আরো কিছু তো অবশ্যই আছে। মা কোনোদিনও তাকে সবটা বলতে চায় না, কিন্তু সেই না বলা কথাটা কি বা হতে পারে? এর জন্য দরকার রমেশ কাকাকে। তার বাবার মৃত্যুর আগে তিনি বাবার সাথে বেশি দেখা করতেন। একমাত্র ওনার কাছ থেকেই এই বিষয়ে সবটা জানতে পারা যাবে। রমেশ কাকা আছেন? রমেশ কাকা? সমীরের কণ্ঠস্বর কানে যেতেই এক ভদ্রলোক বাড়ির বাইরে বেরিয়ে এলেন। বললেন, কি চাই আপনার? এখন বাবু কারো সাথে আর দেখা সাক্ষাৎ করেন না। এছাড়া ওনার শরীরের অবস্থাও ভালো না। খুব কাছের মানুষজন ছাড়া উনি কারোর সাথেই দেখা করতে চান না। সমীর সামান্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। অনেক ভেবে বলল, ওনাকে বলুন অসিতের পরিবারের থেকে কেউ একজন এসেছেন ওনার সঙ্গে দেখা করতে। সরলা দেবীর অবস্থা ভালো নয়, তাই ওনাকে জানানোটা জরুরি। লোকটি প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরে বললেন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি ওনাকে জিজ্ঞাসা করে আসছি। সামান্য সময়ের ব্যবধানে লোকটি তরতর করে সিঁড়ি দিয়ে নেমে এসে বললেন, দাদা বাবু, সর্বনাশ হয়ে গেছে। সমীর অত্যন্ত ঘাবড়ে গেল। বলল, কি হয়েছে? রমেশ কাকা ঠিক আছেন তো? লোকটি প্রথমে কোনো কথা বলতে পারলেন না। তারপর হাত দেখিয়ে উপরের ঘরের দিকে ইশারা করে বললেন, ওখানে কিছু একটা ঘটেছে দাদা বাবু, আমি জানি না। লোকটির কথা শুনে উপরে ছুটে যেতেই সমীরের নজরে পড়ল এমন কিছু যা দেখা মাত্রই তার সারা শরীর কাঁপতে শুরু করল। রমেশবাবুর শরীরটিকে কেউ সিলিংয়ের সাথে ঝুলিয়ে দিয়েছে। চোখগুলো কপালের দিকে উঠে আছে আর পা দুটো হাওয়ায় দুলছে। লোকটিকে ডাকার মতো ক্ষমতাও ছিল না সমীরের। পিছনে তাকাতেই সে দেখল দরজাটা হাট করে খোলা পড়ে রয়েছে। ঘরের মধ্যে কেউ নেই। এতক্ষণ যে লোকটি তার সাথে কথা বলছিলেন তিনি কোথায় গেলেন? আর দেয়ালের ওই ছবিটা কার? ছবিটির কাছে এগিয়ে যেতেই সমীর দেখল যার সাথে তার এতক্ষণ কথা হচ্ছিল সেটা তারই ছবি, আর তাতে বহু পুরনো মলিন একটা মালা। সমীরের বুঝতে বাকি রইল না লোকটা বেশ কয়েক বছর আগেই মারা গেছেন। কিন্তু সেটা কিভাবে সম্ভব? লোকটি তো সমীরকে উপরে নিয়ে এলেন, রমেশবাবুর সাথে দেখাও করিয়ে দেবেন বললেন, কিন্তু
আচমকা সিঁড়ি দিয়ে নেমে এক ভয়ের সংবাদ দিলেন। তাহলে এই সব কি তার চোখের ভুল? রমেশবাবুর ডেড বডিটা তার চোখের সামনে ঝুলছে। হঠাৎ তার সম্বিত ফিরল। এই অবস্থায় তাকে এখানে দাঁড়িয়ে থাকলে লোকে ভাবতে পারে ওনাকে সমীরই। না, এখনই বাইরে যেতে হবে তাকে। পাড়ার লোকজন বিষয়টা টের পাওয়ার আগেই তাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। বাড়ির বাইরে আসতেই সমীর দেখতে পেল সবকিছু স্বাভাবিক অবস্থাতেই রয়েছে। পেছনের দিকে তাকাতেই সে লক্ষ্য করল বাড়ির বহু জায়গায় ঝুল পড়ে রয়েছে। দেখলে মনে হয় বহুদিন এখানে কেউ থাকেনি না। সামনে দিয়ে একটি লোককে যেতে দেখেই আগ্রহ সহকারে সমীর সেদিকে এগিয়ে গেল। দাদা, একটু শুনুন, এখানে রমেশবাবু থাকেন তাই না? লোকটি সমীরের কথা বুঝতে না পেরে বললেন, রমেশবাবু? ঠিক বুঝতে পারলাম না তো। দাদা, এখানে রমেশ নামে আমার এক কাকা থাকতেন। আমি ওনার সঙ্গে আমার বাবার বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম, কিন্তু এখানে আসা মাত্রই আমার একটি লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছিলেন। ওপরে যাওয়ার পরেই আমার চোখে পড়ে রমেশ কাকার মৃতদেহটি। সিলিংয়ের সাথে দেহটিকে ঝুলতে দেখে আমি সাহায্যের জন্য চিৎকার করে উঠি। যে লোকটি আমাকে ওপরে নিয়ে গিয়েছিলেন তাকে আর দেখতে পাই না। সামনে একটা ছবি নজরে পড়ে। সেদিকে এগোতেই দেখি সেই লোকটির ছবি, আর ছবিতে একটা শুকিয়ে যাওয়া ফুলের মালা। আমি এটা দেখা মাত্রই বাড়ির বাইরে চলে আসি। আর তারপর দেখছি বাড়িটা একেবারেই পুরনো হয়ে গেছে। দেওয়ালগুলো থেকে চুন খসে পড়ছে। এইসবের কারণ কিছুই বুঝতে পারছি না। লোকটি প্রথমে কিছুটা ইতস্তত বোধ করলেও পরে বললেন, আচ্ছা, এসব কি বলছেন আপনি? আর ঘরের দরজাটাই বা কোথায় খোলা রয়েছে? এখানে এখন কেউই আর থাকেন না। বহুকাল আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। এই বাড়ির ভেতরে এমন কিছু একটা ঘটেছিল যার দরুন কেউই আর বেঁচে নেই। এই বাড়িতে রমেশবাবু বলে একটা লোক বাস করতেন বটে। তার সাতকুলে কেউই ছিল না। তার দেখাশোনার জন্য একটা লোককে রেখেছিলেন তিনি। তাকে আমরা ভাদুড়ি বলেই চিনতাম। কিন্তু সেই লোকটাকে নাকি রমেশবাবু নিজের হাতে গুলি করে খুন করেছিলেন, আর তারপর নিজেও সিলিংয়ের থেকে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়েছিলেন। সমীর আরও জানার ইচ্ছে প্রকাশ করতেই লোকটি বললেন, আমি বিশেষ কিছু জানি না, তবে এটুকু শুনেছিলাম রমেশবাবু নাকি তন্ত্র সাধনা করতেন। নিজের যৌবন ধরে রাখার জন্য তিনি জাগরী সাধনা করতেন। জাগরী এক পিশাচ দেবী। এগুলো নাকি তিনি রাজস্থানের কোনো এক তান্ত্রিকের কাছ থেকে শিখে এসেছিলেন। কিন্তু কথায় আছে, কোনো বিধি সঠিকভাবে না করতে জানলে নিজের কৃতকর্মের ফল নিজের উপরেই এসে পড়ে। ওনার সাথেও ঠিক তেমনটাই ঘটেছিল। সমীর আবার জিজ্ঞাসা করল, রাজস্থানের কোনো একটা জায়গার নাম বললেন না আপনি? কোন জায়গা বলতে পারবেন? একটু মনে করার চেষ্টা করুন না প্লিজ। লোকটি বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, হ্যাঁ, মনে পড়েছে। পুলিশ একটা জায়গার নাম উল্লেখ করেছিল বটে। আমরা পাড়ার লোকেরা সেদিন সকালে বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়েছিলাম। সেদিনই পুলিশ ওই জায়গাটার নাম উল্লেখ করেছিল। এই রাজস্থানের জয়সলমীরের দিকে যেতেই পড়ে জায়গাটা, সম্ভবত ওন্ডাল। সমীর প্রচন্ড ভয় পেয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কি বললেন? হ্যাঁ, ঠিকই বলেছি, ওন্ডাল। ওই জায়গাটা ছিল অভিশপ্ত। ওখানে যারাই গেছেন তাদের সাথেই এমনটা হয়েছে। জানি না এই আধুনিক যুগের মানুষেরা কি মনে করে, নিজেকে নাকি আরো ভালো রাখার আশায় এসব কাজ করেন তারা। কি আছে রাজস্থানের সেই স্থানে কে জানে। শুনেছি সেখানে নাকি চমৎকারী কোনো তান্ত্রিক বাস করে। জায়গাটা একদম অভিশপ্ত,
আদৌ সেখানে তান্ত্রিকের দেখা মেলে কিনা তা কেউ জানে না। তবে পুলিশ আজও জানতে পারেননি এই দুজনের মৃত্যু রহস্যের কথা। কিন্তু আপনার ব্যাপারটা তো আমি ঠিক বুঝতে পারলাম না। এই বাড়িটার ভেতরে আপনি গেলেন কি করে? আপনার মাথা ঠিক আছে তো দাদা? সমীর লোকটির বাকি কথাগুলিকে শুনেও না শোনার বাহান করতে লাগলো। বিড়বিড় করে বলল, দুজন নয়, অন্ডালেশ্বর খেয়েছে আরো একজনকে। লোকটি ওর বিড়বিড়ানি ধরতে না পেরে বললেন, হ্যাঁ, কি বললেন? আরে ও মশাই, কি বিড়বিড় করছেন তখন থেকে? সমীর বলল, না না না, কিছু না কিছু না, আসলে আমি আপনার কথাগুলোই ভাবছিলাম। লোকটি এগিয়ে গেলেন। সমীর বাড়িটির দিকে কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাড়ি ফিরেই মায়ের মুখোমুখি হতেই এক রাশ প্রশ্নের সম্মুখীন হওয়ার থেকে কোনোরকম নিজেকে বাঁচিয়ে উপরের সিঁড়ি ধরে নিজের ঘরের দিকে এগিয়ে গেল। সরলা দেবী চিৎকার করে বললেন, যেখানেই যাও তুমি, আমি কোনোদিনই ওই পাপের জায়গায় তোমাকে যেতে দেব না। অন্তত অন্তত আমি বেঁচে থাকতে তো নয়। সে সব খেয়েছে, তোমাকে আর কিছুতেই খেতে দেব না আমি। উপরের ঘরে এসেই দরজাটা দুম শব্দ করে বন্ধ করে দিল সমীর। পড়ার টেবিলটার কাছে গিয়ে আনমনে সেদিনের ঘটে যাওয়ার সমস্ত ঘটনাগুলির কথা ভাবতে থাকল। একের পর এক ঘটে চলেছিল এমন এক একটি রহস্যজনক ঘটনা, যার একমাত্র সূত্র ওই অন্ডাল। ওই একটি জায়গার সাথে সুতোর তারের মতো এক একটি মৃত্যুর রহস্য জড়িত ছিল। যবে থেকে ও বাবার মৃত্যুর কারণ খুঁজতে বেরিয়েছে, তারপর থেকে এমন কিছুর মুখোমুখি হতে হচ্ছে যার সাথে ওর পূর্বে কোনো সম্পর্কই ছিল না। ঋষিকেশে ওই পিণ্ডারি বাবা, আর আজকে রমেশ কাকু। রমেশ কাকু আর ওই লোকটা যদি এতদিন আগেই মারা গিয়ে থাকেন, তাহলে ও আজ তাকে দেখল কিভাবে? লোকটা তো তার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, আর রমেশ কাকা ঠিক যেভাবে এত বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছিলেন, ওর সামনেও ঠিক সেইভাবেই ঝুলছিল তার মরদেহটি। এগুলো কিভাবে সম্ভব হতে পারে? তার মানে ওই লোকটি তাকে রমেশ কাকার মরদেহটিকে দেখানোর মধ্যে দিয়ে কিছু একটা বিষয় বোঝাতে চাইছিলেন। সেটি অবশ্যই ওর বাবার এবং রমেশ কাকার মৃত্যু রহস্যের সাথে জড়িত ছিল। সমীরের খুব ভালো মনে আছে, তার মা সব সময় রমেশ কাকার নামটাই বলতেন। রমেশ কাকাই ওর বাবার একমাত্র বন্ধু ছিলেন, যার সাথে সমীরের বাবা অন্ডাল যাবার আগের দিন পর্যন্ত কথা বলেছিলেন। আর তারপর তিনি অন্ডালের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলেন। তার মানে রমেশ কাকাই তাকে এই কাজের জন্য প্ররোচিত করেছিলেন। এছাড়া সমীরের বাবার এই তন্ত্রের বিষয়ে খুব ভালো ধারণাও ছিল। তিনি সবসময় মোটা মোটা তন্ত্রের বই সামনে নিয়ে বসে থাকতেন। সমীর অনেকবার সেগুলো তাক থেকে নামিয়ে পড়ার চেষ্টা করেছে, কোনোদিন পড়তে পারেনি। তবে ওই ডান দিকের তাকটাতেই বাবা একটা বই নিয়ে এসে লুকিয়ে রেখেছিলেন। যখনই ওই বইটা হাতে নিয়ে পড়তে চেষ্টা করেছে, তখনই বাবা চোখ পাকিয়ে বলতেন, ওই বইটাতে খবরদার কোনোদিন হাত দিবি না। আমি যদি এই দুনিয়ায় নাও থাকি, সেদিনও হাত দিবি না। কিন্তু কি লাভ হলো? সেই তো হারাতে হলো বাবাকে, কিছুই রেখে যেতে পারল না। কথাগুলি ভাবতে ভাবতে জল এলো সমীরের চোখে। তার হাতের খুব কাছেই ছিল বুকশেলফের ডান দিকের পাল্লাটি। তার হাতের সাথে লেগেই বুকশেলফ থেকে বেশ কিছু বই ঝরঝর করে মাটিতে পড়ে গেল। উপরের তাকের একেবারে শেষের দিক ঘেঁষে থাকা দু চারটি বইয়ের মাঝ বরাবর লাল চাদরে মোড়া কিছু একটি জিনিসকে ঝুলতে দেখা গেল। সেটি দেখা মাত্রই সেদিকে এগিয়ে গেল সমীর।
জিনিসটা হাতে তুলে নিতেই ঠেকল একটি শক্তপোক্ত বই। বইটি লাল রঙের কাপড়ের সাহায্যে শক্ত করে বাঁধা। বইটির সাথে ছিল একটি কবচ। এই গেরুয়া রঙের কবচটির উপরে সোনার মতো রং দিয়ে কিছু একটা লেখা। বহু পুরনো দিনের পুঁথি হওয়ায় পরিষ্কার করে কিছুই নজরে পড়ল না, তবে এটুকু বোঝা গেল কোনো এক বিশেষ শক্তির সাহায্যে বইটিকে আটকে রাখা হয়েছে। সে বইটির মধ্যে থাকা কোনো বিশেষ শব্দের ঝলক দেখতে পাওয়া যাচ্ছিল সেই কবচের গায়েও। হাতে নিয়ে টেবিলের কাছে গেল সমীর। তারপর টর্চের আলো ফেলে জিনিসটির আরো কাছে এগিয়ে গেল সে। কিছুটা ব্যবধান থেকে তার নজরে পড়ল একটা নাম। আতশ কাঁচটা হাতে নিয়ে চোখটা তার সামনে রাখতেই জলজল করে উঠল নামটা, কুণ্ডালেশ্বর। নামটি নজরে পড়তেই চমকে উঠল সমীর। বইটিকে টেবিলের উপরে ফেলে রেখে পিছন ফিরে হাঁপাতে শুরু করল। টেবিলের উপরে রাখা জলের গ্লাসটি হাতে তুলে ঢকঢক করে সবটুকু জল শেষ করে ফেলল। মনে মনে ভাবতে থাকলো, তার মানে সে যা সন্দেহ করেছিল সেটাই ঠিক। উন্ডাল জায়গাটির সাথে জড়িয়ে রয়েছে রহস্যের বীজ। ওখানে এমন কিছু আছে যার বলি হয়েছে একে একে এরা সকলেই। কিন্তু তার যতদূর মনে আছে, বাবা তাকে বলেছিলেন ওখানে তিনি নাকি কোনো তান্ত্রিকের সাথে দেখা করতে গেছিলেন। সেই তান্ত্রিকই নাকি তার বাবাকে এই বইটি দিয়েছিলেন। এরপর তার বাবা এই বইটি নিয়ে রোজ রাতে ছাদের ঘরে চলে যেতেন। সেখানে রাতের পর রাত বসে কি সব মন্ত্র আওড়াতেন। আর তারপরেই তো একদিন ওই চিলেকোঠার ঘর থেকেই বাবার মরদেহটি উদ্ধার করল পুলিশ। সেই সকালের কথা যেন চোখের সামনে ভেসে উঠল সমীরের। কিন্তু এত কিছুর পরেও বাবার এই বইটিকে তার মা যত্ন করে রেখে দিয়েছে কেন? তার মা তো এই সব কিছুর জন্য এই বইটাকেই দায়ী করত, তারপরেও এই বইটাকে সযত্নে রেখে দিয়েছে। কথাগুলি ভাবতে ভাবতেই সমীর সামান্য অন্যমনস্ক হয়ে গেল। সাথে একটি দমকা হাওয়া জানলা দিয়ে প্রবেশ করতেই খাটের উপরে রাখা জিনিসপত্রগুলো ওলট পালট হয়ে যেতে লাগলো। বইয়ের সাথে বাঁধন হিসেবে থাকা লাল কবচটি খুলে যেতেই পাতাগুলি রাতারাতি নিজের গতিতে উল্টে যেতে শুরু করল। একেবারে গোটা বইটি নিঃশেষিত হয়ে পুনরায় শেষ পৃষ্ঠাটির উপরে মলাট চাপা পড়ে গেল। কিছু বোঝার আগেই সমীর দেখল আবার সবকিছু শান্ত হয়ে গেছে। ঘরের মধ্যে ওই হাওয়ার সাথে যে আরো কিছু প্রবেশ করেছে সে বিষয়ে সে নিশ্চিত হয়ে গেল। বইয়ের পাতাগুলো ওভাবে খুলে আবার বন্ধ হয়ে যেতে পারে কি করে? শুধু হাওয়ার দ্বারাই কি এত কিছু ঘটে যাওয়া সম্ভব? কখনোই না। এর অর্থ এই বইটি তাকে কিছু ইঙ্গিত করছে। বইটির কাছে এগিয়ে গেল সমীর। বইটির দিকে একবার হাত বাড়িয়ে আবার গুটিয়ে নিল, কিন্তু নিজের কাছে হেরে যেতে চাইল না সমীর। বইটির পাতাগুলিকে নিজের হাতে উল্টে দেখতে শুরু করল। হিজিবিজি সব মন্ত্র শুরু হয়েছিল প্রথম পরিচ্ছদটি। প্রথম মন্ত্রটি নজরে পড়তেই মুখে মুখে উচ্চারণ করতে লাগলো সমীর। হিম ক্লিম পিশাচায় নমঃ শক্তি সকলিত স্খলিত উপাচায় বিভূতায় নৃশশিরি বাহিন ওম ভুজঙ্গম মৃত উচ্ছায় নমস্তুতে। এরকম আরো কিছু কঠিন কঠিন মন্ত্র আওড়ে চলল সে। সমীরের বাড়িতে একটি পোষা বিড়াল সবসময় ওর জানলার কাছটা এসে খুনসুটি করত, কিন্তু সেদিন সমীর এমন কিছু দেখল যা ছিল এক প্রকার অস্বাভাবিক। সে লক্ষ্য করল বিড়ালটি তার জানলার সামনে থেকে নিচের দিকে ঝাঁপ দিল।
আর এর ঠিক পরেই একটি লরি বিড়ালটির দিকে ছুটে এসে তাকে পৃষ্ঠ করে দিয়ে চলে গেল। বিষয়টি দেখা মাত্রই মন্ত্রের উচ্চারণ থামিয়ে দিল সে। শব্দহীন হয়ে পড়ল। মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই ঘটে গেছিল এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি। নিজের চোখের সামনে বিড়ালটিকে শেষ হয়ে যেতে দেখেছিল সে। মন্ত্রের এই শক্তির কথাও সেদিন টের পেয়েছিল সমীর। বইটা টেবিলের উপরে রেখে দিয়ে দরজার সাথে সিটিয়ে গেল সমীর। বড় বড় চোখে সেদিকে তাকিয়ে রইল। সাথে সাথে মোবাইল ফোনটা বেজে উঠল। ফোনের কাছে যেতেই সমীরের নজরে পড়ল একটি নাম। ফোনের পর্দায় সেটিকে ভেসে উঠতে দেখেই ফোনটি হাতে তুলে নিল সে। বিশ্বস্ত কাউকে দেখলে ঠিক যেভাবে আমাদের মনটা চঞ্চল হয়ে ওঠে, একেবারে সেই দুটি ছিল তার দু চোখের গভীরে। ফোনটি তুলতেই একটি বিশ্বস্ত আওয়াজ আরো স্পষ্ট হলো। কি রে, এতদিন তো কোনো পাত্তাই ছিল না। ছিলিস কোথায় তুই? কি করেছিস, কোথায় কোথায় ঘুরেছিস? এবার সমস্ত কিছুর হিসাব দিতে হবে কিন্তু। ভাবিস না এত সহজে মিথ্যে বলে প্রতিবারের মতো এবারও পার পেয়ে যাবি। ফোনের ওপারের কণ্ঠটি নিজের ইচ্ছায় বেশ কিছু কথা বলে গেলেও তার অভিব্যক্তিগুলোকে খণ্ডন করার মুহূর্ত এসে গেছিল। হালকা মেজাজে ওপারের লোকটি হো হো শব্দে হেসে গেলেও সমীরের কাছে ওই শব্দগুলি ছিল অত্যন্ত পরিহাসপূর্ণ। আবার একবার সেই কণ্ঠ চাউর হল। কি রে, চুপ করেই থাকবি নাকি কিছু বলবিও? মনে তো হচ্ছে ফোন করে বোধহয় তোর বিপদ আরো বাড়িয়ে ফেলেছি। কম্পিত কণ্ঠে জবাব দিল সমীর। না মানে আসলে আমি বেশ কয়েকদিন ধরেই এমন কিছুর সঙ্গে যুঝছি যা হয়তো সকলের বোঝার বাইরে। ওপারের কণ্ঠটি আবার গলার স্বরটি ভারী করে বলল, নিলয়ের কাছে তো কোনোদিন কিছু লুকোতিস না, তাহলে এখন কথা বলতে গেলে এত কিন্তু কিন্তু করছিস কেন? তুই না একসময় বলতিস ব্যবধান কোনোদিনও বন্ধুত্বের মাঝে আসতে পারে না। তাহলে এবার বরং বলি ফেল, কি হয়েছে? কোন সমস্যা তোকে এমনভাবে বিরক্ত করছে? সমীরের কণ্ঠে এবার সাময়িক জোর অনুভব করল নিলয়। কিছু বলার চেষ্টা করতে থাকল সমীর। অনেক কষ্টে শব্দগুলি বার করতে পারল। নিলয়, তুই বিষয়টা যত সহজ ভাবছিস ততটা সহজ নয়। আমার তোকে অনেক কথা জানাতে হবে। সেই স্বপ্নটা যেটা ছোট থেকেই আমাকে বিব্রত করত, যাকে সামনে দেখতে পাওয়ার আশায় এতকাল দৌড়ে বেরিয়েছি, মনে হয় সে নিজেই এবার আমাকে খুঁজে নেবে। এই পৃথিবীর মায়া বোঝা বড়ই কঠিন নিলয়। অন্ডালেশ্বরের অস্তিত্বের কথা জানতে গেলেও যে এত মায়াবী পরিস্থিতির সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারিনি। আমি জানতাম এমন কোনো তান্ত্রিকের হয়তো কোনো অস্তিত্ব নেই। আমার বাবা, রমেশ কাকা, এরা সকলেই বোধহয় এমন কিছুর পিছনে দৌড়ে নিজের প্রাণ দিয়েছিলেন যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কিন্তু আজও বিগত কয়েকদিনের ইতিবৃত্ত যদি তোকে শোনাই, তাহলে তোরও গায়ে কাঁটা দেবে। আমার ভবিষ্যৎ আমি না চাইলেও আমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমার বাবা, রমেশ কাকা আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। তবে এর একটা বিহিত আমি করবই নিলয়। আমাকে যেতেই হবে সেখানে। শোন, এত কথা বাড়িতে বলাটা ঝুঁকির বিষয়। মা আছে, এমনিতেই সবসময় তার দু চোখ আমাকে অনুসরণ করে চলেছে। আমাকে কেন্দ্র করে প্রদক্ষিণরত এই কাল শক্তিগুলি প্রকৃত রহস্য জানাতে হলে আমাদেরকে অন্ডালেশ্বরের সন্ধানে যেতেই হবে। রাজস্থানে অন্ডাল বলে একটি প্রাচীন গ্রাম আছে। শুনেছি জয়সলমীরের কাছেই নাকি জায়গাটা। সেখানেই অন্ডালেশ্বরের আবির্ভাব ঘটেছিল বহু শতাব্দী আগে। তবে মন্ত্র শক্তির দ্বারা তিনি নাকি আজও নিজেকে জীবিত রেখেছেন। ওখানকার সাধারণ মানুষ এমনটাই বিশ্বাস করেন। শুধুমাত্র সাধারণ মানুষ বললে ভুল হবে। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে চাওয়া সেই সমস্ত ব্যক্তির উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এই অঞ্চলটি।
এই অঞ্চলে বসবাসকারী সেই ভয়ালো তান্ত্রিকের রহস্য উদ্ঘাটন করতে গিয়েছিলেন আমার বাবা এবং রমেশ কাকা। তারপর কি হয়েছিল আমি জানি না। বাবা সঙ্গে করে একটা বই নিয়ে এসেছিলেন। ওখানের কারোর সঙ্গে দেখা হয়েছিল কিনা সেই বিষয়েও কোনোদিন আমাদের কিছু বলেননি। আমি বহুবার জিজ্ঞেস করা সত্ত্বেও বাবার কাছ থেকে কোনোদিন কোনো উত্তর পাইনি। শুনেছিলাম ওই তান্ত্রিক নাকি দীর্ঘ ৩০০ বছর ধরে নিজেকে জীবিত রেখেছেন। ৩০০ বছর ধরে কি কেউ নিজেকে জীবিত রাখতে পারেন? বিশ্বাস কর আমি জানি না। তবে শুনেছি যারা তাঁর নির্দেশ অমান্য করেন তাঁদের মৃত্যু অবধারিত। আজকেও অনেক কিছু ঘটেছে, সব তোকে বলবো, তবে এখন নয়। তুই আমার সাথে আগামীকাল সন্ধ্যের পর পুরনো কালী মন্দিরের পেছনে একবার দেখা কর, সেখানেই বাকি কথা হবে। নিলয় বলল, বেশ, তাহলে আগামীকালই আমাদের দেখা হচ্ছে। পরের দিন নিলয় যথা সময়ে সমীরের বলা জায়গায় পৌঁছে গেল। সেখানে যেতেই দেখল সমীর এসে অপেক্ষা করছে। সমীরের দিকে এগিয়ে গেল নিলয়, তারপর বলল, তোর এমন জরুরি তলব শুনে এখানে আসতে বাধ্য হলাম। এমন কি কথা যা ফোনে বলা যেত না? সমীর বলল, এমন অনেক কথাই আছে যা ফোনের মধ্যে বলা যেত না। নিলয় বলল, এটা একটা দেখা করার মতো জায়গা হলো সমীর। চল আমরা ভালো কোনো জায়গায় যাই। এখানে পচা পুকুরের গন্ধে নাক একেবারে জ্বলে যাচ্ছে, বিশ্বাস কর। সমীর বলল, এই কথাগুলো লোকালয়ে বসে বললে অনেক রকম বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকতো, সেই কারণেই তোকে নিয়ে এসেছি এখানে। তোর হাতে ওটা কি রে সমীর? এই যে লাল রঙের মলাটের দ্বারা আবৃত হয়ে রয়েছে। নিলয়ে হাত বাড়ালো ঠিকই, কিন্তু ওর হাতটা সরিয়ে দিল সমীর। এটা এভাবে খোলা যাবে না নিলয়, এর মধ্যেই তো সেই রহস্য লুকিয়ে আছে। মন্ত্রের উচ্চারণের বিধি, একটা মন্ত্র ভুল পড়লেই তোর নিজের কিংবা সামনের জনের মৃত্যু অবধারিত। গতকাল নিজের চোখের সামনে বাড়ির পোষা বিড়ালটাকে মারা যেতে দেখেছি। মনে হলো সে নিজেকেই মৃত্যুর কাছে সমর্পণ করে দিল। মৃত্যু বিষয়টা সকলের কাছেই ভীতির কারণ হলেও ওই জন্তুটি নির্দ্বিধায় নিজের প্রাণটা কেমন বিসর্জন দিয়ে দিল। কিন্তু এটুকু বুঝতে পারলাম কোনো সাধারণ কারণে এই ঘটনাটি ঘটেনি। আমি তখন বইয়ে থাকা মন্ত্রগুলো পাঠ করছিলাম, সঙ্গে সঙ্গেই বিড়ালটার গতি প্রকৃতি পরিবর্তিত হয়ে গেল। সে অন্য ধরনের আচরণ শুরু করল। পাঁচিল থেকে এক লাফে পড়ল বড় রাস্তার উপরে। যে বিড়াল কোনোদিন এক লাফে গাছে উঠতে পারেনি, সে কিনা অতখানি দূরত্ব কত কম সময়ের মধ্যে অতিক্রম করে ফেলল, তা আবার এক লাফেই। বিশ্বাস করতে পারছি না এখনো। মারা গেল ওটা। বইটা সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিয়েছিলাম। আর জেনে রাখ, এটা কোনো কোইন্সিডেন্স নয়, কোনো কোইন্সিডেন্স নয় নিলয়। কারণ আমি গতকাল রমেশ কাকার বাড়িতেও গিয়েছিলাম। সেখানে গিয়ে তাকে আর তার মৃত চাকরকে চাক্ষুষ দেখে এসেছি। পাড়ার একটা লোকের সঙ্গে দেখা হয়েছিল। তিনি বললেন রমেশ কাকাও নিজের আয়ু বৃদ্ধির জন্য তন্ত্র সাধনা করা শুরু করেছিলেন, আর সংযোগের মাধ্যমটি ছিল সেই অন্ডালেশ্বর। তারা নাকি দুজনেই অনেক দিন আগেই মারা গিয়েছিলেন। রমেশ কাকা গুলি করে নাকি তার বাড়ির চাকরটিকে মেরে তারপর নিজে গলায় দড়ি দিয়েছিলেন, অথচ আমি তাদেরকে প্রত্যেককে চোখের সামনে দেখেছি। কিন্তু কে বিশ্বাস করবে বল? ওই চাকরটাই আমাকে ডেকে বাড়ির ভেতর নিয়ে গিয়েছিল, অথচ বাইরে এসে দেখলাম বাড়িটা একটা পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। ভাবতে পারছিস আমি কি অবস্থার মধ্যে দিয়ে গেছি গতকাল? এখানেই শেষ নয় রে। ঋষিকেশ ঘুরতে গিয়ে এমন এক সাধুদের দলের পাল্লায় পড়েছিলাম যাদের সঙ্গে পূর্বে কোনোদিন পরিচয়ই হয়নি। পরে জানতে পারলাম এরা নাকি হিমালয়ের পাদদেশে অবস্থান করে আর কালো শক্তির কবল থেকে সকলকে রক্ষা করে। কিন্তু বিশ্বাস কর, ওই পিণ্ডারি বাবার কথাগুলো আমার জীবনের সঙ্গে হুবহু মিলে যাচ্ছিল। লোকটা আমার কোনো ক্ষতি করেনি,
পরে মায়ের কাছে শুনলাম ওই পিণ্ডারই নাকি বাবাকেও সাবধান করেছিলেন। কিন্তু বাবাকে তো জানতিসই কেমন মানুষ ছিলেন, কোনোদিনই কোনো বিপদের তোয়াক্কা তিনি করেননি, শুধুমাত্র নিজের ভালোটাই চিরটাকাল দেখে গিয়েছিলেন। এরপর নাকি পিণ্ডারি বাবার বলা সব কথাই ভুলে গিয়েছিল। ওই অন্ডালে গিয়েই বাবার চরম সর্বনাশ ঘটেছিল। রমেশ কাকা আর বাবা মিলে সবটা লুকিয়ে গিয়েছিলেন। একটা বই এনেছিলেন ওখান থেকে, আর এইটাই সেই বইটা। আমি ভেবেছিলাম বাবার মৃত্যুর পরে মা হয়তো বইটাকে বাড়ি থেকেই বিদায় করে দিয়েছে, কিন্তু গতকাল আমার হাত লেগে কিছু বই পড়ে যেতেই এটার হদিশ পাই। বাবা যে বইটা সযত্নে ওখানেই রেখে দিয়ে গিয়েছিলেন তা হয়তো আমার মাও জানতো না। এই বইটা কোনোদিন হাতে নিয়ে পড়তে পারিনি। বাবার কড়া নজরদারি ছিল আমার উপরে, তাই ভেবেছিলাম বইয়ের মধ্যে থাকা রসদের খোঁজ কোনোদিনই পাবো না। কিন্তু কালকে হাতে পেয়েই বইটা খুলে ফেলি, আর দেখি একটা চিহ্ন অঙ্কিত রয়েছে। সেখানে এই অন্ডালেশ্বরের নাম দেখতে পেয়েছিলাম। নিলয় বলল, বেশ, যখন বুঝতেই পারছিস কোনো গুরুতর বিপদের সম্ভাবনা রয়েছে, তখনই বইটাকে আর খুলে দেখার প্রয়োজন নেই। তোর মুখের কথাগুলো যুক্তিহীন বলে কোনোদিনই দাবি করতে পারি না, কারণ আজ পর্যন্ত তোর সাথে যা যা ঘটেছে তুই শুধু আমাকেই বলেছিস। কাজেই এবার বল, পরবর্তী প্ল্যান কি? সমীর বলল, প্ল্যান ঠিক না, তবে এর সত্যতা যাচাই করে দেখার শেষ চেষ্টা করতেই হবে আমাকে। এই অন্ডাল জায়গাটা আর কোন রহস্য লুকিয়ে রেখেছে তার অতীতের গর্ভে, তা খুঁজে বের করতেই হবে। নিলয় বলল, তাহলে আমিও তোর সাথে যাব ওখানে। এক কাজ কর, কাকিমাকে বল বন্ধুদের সাথে একজোট হয়ে রাজস্থান ঘুরতে যাচ্ছি। আমরা দুজনেই যে কেবল যাচ্ছি এইটা ওনাকে বুঝতে না দিলেই তো হলো। চল, এই সুযোগে ব্যস্ত জীবনের হাত থেকে কিছুটা মুক্তি পেয়ে যাব। মুক্তির নিঃশ্বাস নিতে নিতেই না হয় এই বিদগ্ধ রহস্যের অন্দরের রসদটা দুজনে খুঁজে বার করে ফেলবো। কি বলিস? বেশ, তাই হোক। তবে আমার তো এমনিও নিয়তি ওদিকেই নিয়ে যাচ্ছিল, সঙ্গে একটা সঙ্গী পেলে তো একেবারেই মন্দ হয় না। সমস্যার কারণ ছিলেন একজনই, সমীরের মা সরলা দেবী। নিজের ছেলের গতিবিধি নিয়ে তিনি সর্বদাই সন্দেহ প্রকাশ করতেন। তবে এবার সমীরের আসল উদ্দেশ্যের কথা জানা তার পক্ষে সম্ভব নয়। নিলয়ের সাথে দেখা করতে আস্তে আস্তে বেশ রাত হয়ে গেল। ঘরে ঢুকতেই সমীর দেখতে পেল সরলা দেবী খাটের উপরে বসে তার জন্য অপেক্ষা করছেন। সমীর বিষয়টা বুঝতে পেরেও কিছুটা এড়িয়ে যেতে চাইল। বলল, মা, আসলে। সরলা দেবী তাকে হাত দেখিয়ে থামতে বললেন। তারপর অনাগ্রহী হয়ে উঠে দাঁড়িয়ে বললেন, আমি কিছু জানতে চাই না তোমার কাছে। তুমি এখন বড় হয়েছ, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মতন বয়স হয়েছে তোমার এখন। কাজেই এবার থেকে যে কাজগুলো করবে সেগুলো নিজের বুদ্ধিতেই করার চেষ্টা করো। আমাকে আর এসবের মধ্যে টেনো না। মাকে এর আগে এভাবে কথা বলতে দেখেনি সমীর। সে যেন অন্য কাউকেই চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছে। সরলা দেবীকে ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুখেই দাঁড়াতে বলল সমীর। মা, তোমার কাছে একটা বিষয়ে পারমিশন নেওয়ার ছিল। সরলা দেবী পিছন ঘুরে তাকালেন। কিসের পারমিশন? আসলে আমরা বন্ধুরা কয়েকদিনের জন্য এই কাছে পিঠের কোনো একটা ভালো জায়গা থেকে ঘুরে আসার সিদ্ধান্ত নিয়েছি। জানি না সেই ইচ্ছে সফল হবে কি না, তবে এর আগে এরকম ধরনের কোনো ট্রিপ হয়নি। সকলেই জেদ ধরল, আমিও রাজি হয়েই গেলাম। জায়গাটা কেরালায়। জায়গাটা নাকি খুব সুন্দর, একেবারেই প্রাকৃতিক সৌন্দর্যের খনি। প্রায় দিনই টিভিতে জায়গাটার সম্পর্কে অনেক কিছু দেখায়। কেরালার নাম শুনতেই সরলা দেবী খুব আনন্দিত হয়ে বললেন, বাহ, বেশ তো, আমিও যাব তোদের সাথে। বহুদিন কোথাও ঘুরতে যাই না,
এছাড়া তোরা সকলে থাকলে আমারও আর অবসরে একা একা বসে বোর হতে হবে না। দিব্যি সময় কাটিয়ে দেব। সরলা দেবীর এমন প্রস্তাব শুনে সমীর আরো ঘাবড়ে গেল। মা গেলে যে সবটাই ভেস্তে যেতে পারে, কথাটি মাথায় আসতেই তড়িঘড়ি করে সে বলে উঠল, না মা, আসলে কি বলতো, এটা তো শুধু আমাদের বন্ধুদের ট্রিপ, এখানে কারোর গার্জেন যাচ্ছেন না। এছাড়া আমরা বন্ধুরা কোথায় কোথায় সব ঘুরবো, কি খাবো, কিছুরই ঠিক নেই। তোমাকে নিয়ে গেলে তুমিই অসুবিধায় পড়বে। তার চেয়ে এই ট্রিপটা বরং বাদ দাও। পরের বার যেখানে যাব শুধু তুমি আর আমি, আর কাউকে নিয়ে যাব না। তোমার যেখানে যাওয়ার ইচ্ছে আমায় জানিও, আমি কথা দিচ্ছি নিয়ে যাব, কেমন? তবে এখানে নিয়ে যাওয়ার একটু সমস্যার মা। ছেলের মুখের দিকে তাকাতেই সবটা বুঝে গেলেন সরলা দেবী। ছেলে যে বড় হয়ে গেছে, তার মাকে আর আগের মতো প্রয়োজন পড়ে না, সেটি তার কথার মধ্যে দিয়েই স্পষ্ট অনুভব করতে পেরেছিলেন তিনি। ছেলের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, বেশ, আমি যাব না, তোরাই বরং ঘুরে আয়। তবে একটা কথা সমীর, এই কবচটা অতি অবশ্যই সঙ্গে নিয়ে যাস, কিন্তু আমি চাই না তোর কোনো ক্ষতি হয়ে যাক। এটা সাথে থাকলে কোনো কালো শক্তি তোর কোনো ক্ষতি করতে পারবে না। সমীর হাত বাড়াতেই সরলা দেবী ওর হাতে ওই কবচটি বেঁধে দিয়ে নিশ্চিন্ত হলেন। পরের দিন সমীর নিলয়কে নিয়ে সকাল সকাল নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সাথে রইল ওই লাল কাপড়ে মোড়া বইটি। ট্রেনে উঠে পড়ল তারা। 2 দিনের পথ। প্রথম ট্রেনে দিল্লি, তারপর সেখান থেকে উদয়পুর, তারপর জয়সলমীরের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়া। রাজস্থানের বালিয়াড়ির সুখ্যাতির কথা আমরা কেই বা না জানি। সেখানকার মরুভূমির রঙিন সৌন্দর্য সবটাই আমাদের মন কাড়ে। গাড়ি যথাসময়ে দিল্লিতে এসে পৌঁছল। নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন পরিবর্তন করে ওরা যাত্রা করল উদয়পুরের উদ্দেশ্যে, আর উদয়পুর থেকে ট্যাক্সি করে জয়সলমীরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সৌভাগ্যবশত ওদের ড্রাইভার বাঙালি, কিন্তু দীর্ঘদিন সে রাজস্থানের বাসিন্দা। শুকনো পাথুরে অঞ্চল আর ছোট ছোট টিলার মতো বালিয়াড়ির সারি পাশের রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করেই চলেছিল। রাতের ক্লান্তিটা সকালের সূর্যের নির্মল মুখটা ধীরে ধীরে দূর করে দিচ্ছিল। কি অপরূপ সেই দৃশ্য, নিজের চোখে না দেখলে ধারণাই করা যায় না। সুসজ্জিত মরুপ্রদেশটি দেখলে মনে হয় এখানে কোনো প্রাণীর সঞ্চার ঘটেনি। বহুকাল ধরে নিস্তেজ বালিয়াড়ি নিজের বুকে পাষাণ বেঁধে শুয়ে রয়েছে, আর ছোট ছোট টিলার স্তূপগুলি সারিবদ্ধভাবে নিজেদের অন্তরের সমস্ত যন্ত্রণাগুলিকে ওই বালিয়াড়ির বুক চিরে ঢেলে সাজিয়ে রেখেছে। গাড়িটি ফাঁকা রাস্তা ধরে হু হু শব্দে এগিয়ে যেতে থাকল। রাস্তার দুপাশ বালিতেই ঢেকে গেছিল। সামান্য পরিসরে 2-1টি ময়ূর নজরে পড়ছিল। ড্রাইভারটি সমীরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলেন, আপনারা কোন পর্যন্ত যাবেন বাবু? জয়সলমীর? সমীর নিলয়ের মুখের দিকে একবার তাকিয়ে তারপর বলল, না, আমরা জয়সলমীর যাব না, আমরা অন্য একটা জায়গায় যাব। আপনি হয়তো সেই জায়গাটা চেনেন। ড্রাইভারটি জিজ্ঞাসা করলেন, কোন জায়গা বলুন তো? সমীর বলল, ওন্ডাল। জায়গাটির নাম শুনতেই ড্রাইভারটি সজোরে ব্রেক চিপে গাড়িটিকে দাঁড় করালেন। কি বললেন বাবু? হ্যাঁ, ওন্ডাল। ওন্ডালেশ্বর তো ওখানেই থাকেন, তাই না? আমরা দুজন তার খোঁজেই কলকাতা থেকে এত দূরে এসেছি। আপনাকে অনেক টাকা দেব,
ঘাবড়ে যাবেন না দয়া করে। হ্যাঁ, আমাদেরকে শুধু এই গ্রামে নিয়ে চলুন, এরপর বাকিটা আমরাই বুঝে নেব। আপনাকে ডবল ভাড়া দেব। আসলে সত্যি কথাটা বললে কেউই এদিকে আসতে চাইছিলেন না, তাই আপনাকে জয়সলমীরের কথা বলেছিলাম। আমাদের কাছে আর কোনো উপায় ছিল না। সর্বনাশ! আপনারা জানেন আপনারা কোথায় যেতে চলেছেন? এই জায়গাতে কোনো মানুষ যায় না। জয়সলমীর থেকেও প্রায় আরো 55 কিলোমিটার দূরে এই গ্রাম। সেখানে প্রবেশের অর্থ নিজের মৃত্যুকে আহ্বান জানানো। আর তাছাড়া যার নাম আপনারা বলছেন তিনি জীবিত নাকি মৃত এই বিষয়ে কেউই নিশ্চিত হয়ে কিছুই বলতে পারবে না। বহুকাল আগে ওনার অবস্থান ছিল সেই গ্রামে। শুনেছিলাম হিমালয় থেকে তিনি ওই গ্রামে এসে উঠেছিলেন। তন্ত্র সাধনায় পারদর্শী ছিলেন, গ্রামের মানুষের প্রাণ রক্ষা করতেন। এছাড়াও এমন অনেক বিধি জানতেন যার দ্বারা মৃত মানুষকেও নাকি জীবিত করা সম্ভব ছিল। জানি না আজও তিনি সেখানে রয়েছেন কিনা। প্রায় 300 বছর ধরে রাজস্থানের এই জমিতে ওই স্থানটির নাম অঙ্কিত হয়ে রয়েছে শুধুমাত্র তারই নাম অনুসারে। ওনার এই নামটিকেই অভিশপ্ত বলে মনে করা হয়। কিছুদিন আগেও এরকম একটা ঘটনা এখানকার স্থানীয় একটি গ্রামে ঘটতে শুনতে পাওয়া গেছিল। কিছু লোক তন্ত্র সাধনা শেখবার জন্য মৃতদেহ জোগাড় করে উন্ডালের শ্মশানে নিয়ে গিয়েছিলেন। শোনা যায় এক বিশেষ বিধির মাধ্যমে নাকি সেই মহান তান্ত্রিকের দর্শন পাওয়া যায়। সেই বিধির নাম প্রয়াকরি। এই বিধি অনুযায়ী উল্টো মন্ত্র পাঠ করতে হয়। সেই মন্ত্র পাওয়া যায় এমন একটি পুঁথিও রয়েছে। হিমালয়ের পশ্চিম প্রান্তে একটি ছোট গ্রাম আছে ওরিয়ানি। সেখানেই এক বাসিন্দার কাছ থেকে তারা এই পুঁথি সংগ্রহ করেছিল। এরপরে নাকি সেই পুঁথি অনেকেরই হাত বদল হয়েছে। লাল কাপড়ে মোড়া সেই পুঁথিটিকে বইয়ের আকারে সেলাই করে রাখা হয়েছিল। সংরক্ষিত সেই পুঁথির মধ্যেই নাকি প্রয়াকরি তন্ত্রের সেই উল্টো শব্দের উচ্চারণগুলি স্পষ্টভাবে লেখা ছিল। যে বা যারা সেই মন্ত্রের উচ্চারণ করতে পেরেছেন তারাই নাকি উন্ডালেশ্বরের দর্শন লাভ করতে সক্ষম হয়েছেন। কিন্তু যারা পারেননি তারা প্রত্যেকেই মৃত্যুকে আলিঙ্গন করেছেন। তিনি আদৌ সেই শ্মশানে বিরাজ করেন কিনা আমরা কেউই জানি না। তবে সন্ধ্যে নামার পর থেকে ওই পথ ধরে আর কেউই যান না। আমারও যেতে খুব ভয় করছে বাবু। আপনারা কিন্তু নিজের ইচ্ছাতেই বিপদকে কাঁধে তুলে নিচ্ছেন। সেই বিধি পালনের জন্য এমন অনেক ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হতে হয় যা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। শুনেছি সেই শ্মশানে মৃতদের আনাগোনাও আছে। গ্রামের পূর্ব প্রান্তের ওই শ্মশানটিতে এখনো হিমালয় থেকে বহু সাধু ও মহাত্মা এসে ভিড় করেন। বহু চমকপ্রদ ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু অনেকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যারা যারা এই প্রক্রিয়াটি করতে ব্যর্থ হয়েছিলেন তাদেরই মৃতদেহ। নিলয় বলল, বেলা যে বই এলো সমীর, আমাদের উচিত ওদিকে না যাওয়া। এত কিছু শোনার পরেও যদি ওদিকে যাই তাহলে আমাদের জীবনের ঝুঁকি আরও বেড়ে যাবে। তার চেয়ে বরং এই বইটা আমরা এখানেই কোথাও ফেলে রেখে চলে যাই। চ। না, কোনোদিনও না। এই বইটা আমার বাবার শেষ স্মৃতি। আমিও তার মতোই মস্ত তান্ত্রিক হতে চেয়েছিলাম, তবে আমি কোনোদিনই সেই গুপ্ত বিদ্যার দ্বারা কারোর ক্ষতি সাধন করতে চাইনি। আমাকে সেই বিদ্যা অর্জন করার জন্য যে পরিস্থিতির সম্মুখীন হতে হোক না কেন আমি হব, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর যদি চলে যেতে হয় ওই লোকটার সঙ্গে ফিরে যাস, কিন্তু লক্ষ্যের এত কাছে এসে আমি ফিরে যাব না। এতদিন আমার সঙ্গে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো যে একে অপরের সঙ্গে সম্পর্কিত ছিল সেটা আমি এখন পরিষ্কারভাবেই বুঝতে পারছি। আমাকে বাকিটাও দেখতেই হবে। যাকে কেউ দেখেনি তাকে না হয় আমিই দেখব। দেখা যাক কি আছে কপালে। ড্রাইভারজি, আপনি গাড়ি স্টার্ট দিন, আমরা যাব। হাতে বেশি সময় নেই। এখন প্রায় দুপুর 1টা বেজে গেছে। সঙ্গে কিছু খাবার নিয়েই বেরিয়েছিলাম, কাজেই রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ার আর কোনো প্রয়োজন পড়বে না। ড্রাইভারের গলা শুকিয়ে এলো। এই নির্জন রাস্তায় যেখানে একটা বিপদ হলে জমে মানুষে টানাটানি হতে পারে, সেই পথ ধরেই গাড়ি এগিয়ে নিয়ে যেতে বাধ্য হলেন তিনি। সন্ধ্যের প্রাচীর ক্রমে সূর্যের শিখাগুলিকে ঢেকে ফেলতে শুরু করেছিল। মসৃণ পথের সীমানা শেষ হতেই
গাড়ি নরম মাটির রাস্তা ধরল। ড্রাইভারটি গাড়ি থামিয়ে বললেন, এখান থেকে সেই পথের সীমানা শুরু। আমি আপনাদেরকে পরিহার পর্যন্ত ছেড়ে দেব। সেখান থেকে ওন্ডাল যাওয়ার রাস্তা আপনারা নিজেরাই পেয়ে যাবেন। 2 কিলোমিটার পদব্রিজ এগিয়ে গেলে আপনারা সেই সীমানা পেয়ে যাবেন। তবে সাবধান, সেখান থেকে কিন্তু শুরু হচ্ছে শ্মশানের সীমানাও। ওখানে কিন্তু নানান বিপদ আপনাদের রাস্তা অবরোধ করে তুলতে পারে। রাস্তায় পদব্রিজে যেতে যেতে এমন অনেক কিছু দেখতে পারেন যেগুলি দেখা মাত্রই আপনাদের শরীরে রক্ত হিম হয়ে যাবে। কিন্তু পেছনে ফিরে তাকাবেন না। ওই পথে এমন অনেক ঘটনা ঘটেছে যেগুলি অবাস্তব। অশরীরীদের আবাসস্থল ওই গ্রামটি। খুব সাবধান বাবুরা। নিলয় বলল, বেশ, তোমাকে চিন্তা করতে হবে না, সমীর আছে, ও ওসব দেখে নেবে। এছাড়া তোমাকেও তো আবার এই পথ ধরেই ফিরতে হবে। না বাবু, আমি পশ্চিমের পাক্কা রাস্তা ধরেই সোজা যোধপুরের দিকে চলে যাব। এই রাস্তা দিয়ে যান হাতে নিয়ে ফিরতে পারবো না। আমার এক বন্ধু কিছুদিন আগে এখানে কিছু লোককে নিয়ে এসেছিলেন, কিন্তু গাড়ি সমেত সকলেই উধাও হয়ে গিয়েছিলেন। কাউকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে পুলিশ তদন্ত করে গাড়িটিকে খুঁজে বের করেছিল। পশ্চিমের ধাবার মাঠের পাশেই জলা জমিতে গাড়িটিকে উল্টো অবস্থায় পাওয়া গেছিল। এছাড়া গাড়িটি পুরো পুড়ে গেছিল। ভেতরে থাকা মানুষগুলিরও পোড়া শরীরগুলি পাওয়া গেছিল। এরপর থেকে আর কেউই এই পথে যেতে চান না। আপনারা তো আমাকে জোর করে ধরে নিয়ে এসেছিলেন বলে, না হলে আমি আসতাম না। সমীর বলল, নাও চলো চলো, আর দেরি করা যাবে না। গাড়িটি ওদের যথাস্থানে নামিয়ে দিয়ে পশ্চিমের রাস্তা ধরে যোধপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সমীর বলল, দেখ নিলয়, এখান থেকেই ওন্ডালের সীমানা শুরু হচ্ছে। কিছুটা এগোলেই হয়তো আমাদের শ্মশানটা নজরে পড়বে। নিলয় বলল, তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে নাকি সমীর? তুই কি এই বিধি পালনের কথা ভাবছিস নাকি? আবার কি, আমি তো ওই উদ্দেশ্যেই এখানে এসেছি। আজকের রাতটা আমি শ্মশানেই কাটাবো। সমস্ত বিধি বা উপাচার মেনে এই প্রক্রিয়াগুলি পালন করব। দেখা যাক কোনো চমৎকার ঘটে কিনা। ওন্ডালেশ্বরের দেখা পেলে আমরা দুজনেই এই বাঁধন থেকে চিরকালের জন্য মুক্ত হয়ে যাব। আমাদের না থাকবে মৃত্যু ভয়, আর না থাকবে কোনো কিছুর অভাব। আমি তন্ত্রসারে পড়েছিলাম, একবার এই প্রায়কিরি তন্ত্রে সিদ্ধি লাভ করতে পারলে আমরা চরম শক্তিশালী হয়ে যেতে পারব। আমাদেরকে আর কোনোদিন পেছন ফিরে তাকাতে হবে না। এক রাতের মধ্যেই আমরা রাজা, আর বাকিরা আমাদের প্রজা। কথাগুলি শেষ করেই খিলখিল করে হেসে উঠল সমীর। নিলয় সেই হাসি আগে কোনো দিনও দেখেনি। কেউ যেন সমীরের শরীরে ভর করেছে। সমীরকে বাধা দেওয়ার কাজ যখন একেবারেই বৃথা, তখন নিলয় পিণ্ডারির নাম নিয়ে বলল, ঋষিকেশের সেই পিণ্ডারি বাবার কথা মনে আছে তোর, নাকি একেবারেই ভুলে গেছিস? তুই কিন্তু এই জগৎ সম্পর্কে কিছুই জানিস না সমীর, বিশেষ করে তন্ত্র সাধনার কথা। এই কাজে সিদ্ধি লাভ করা কিন্তু এতটাও সহজ নয়। তোর বাবা ও রমেশ কাকা তোর থেকে অনেক বেশি কিছু জানতেন এ বিষয়, কিন্তু তারাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে মৃত্যুকে বরণ করে নিয়েছেন। আর সেখানে তুই কিনা এতটাই সাহস দেখাতে যাস না সমীর। এখনো সময় আছে, চল আমরা বরং একটা ভালো জীবন যাপন করব, সুস্থ জীবন। এটাই ঠিক হবে। না হলে আমাদের দুজনেরই প্রাণ চলে যেতে পারে। সমীর কোনো দিকে কর্ণপাত করল না। নিলয়ের হাত শক্ত করে ধরে এগিয়ে যেতে থাকল। সন্ধ্যের আচ্ছাদন স্পর্শ করল ওদের, কালো চাদরে প্রায় ঢেকেই ফেলল। গ্রামের কাঁচা রাস্তা ধরে এগোতে এগোতে হঠাৎ তারা শুনতে পেল একটি মেইলি কণ্ঠস্বর। পিছনে ফিরতে বারণ করেছিলেন সেই ড্রাইভার, কিন্তু তা দুজনেরই মাথা থেকে একেবারেই বেরিয়ে গিয়েছিল। সমীর পিছন ফিরতেই দেখল একটি মহিলা ময়লা শাড়ি পরে বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। সে বলল, बाबू मैं भी आपके साथ चलूंगी, मुझे आप लोग साथ ले चलिए। সমীর হাত জোর করে ইশারা করতেই মহিলাটি বুঝতে পারলেন তারা ওকে সঙ্গে নিয়ে এগোতে চাইছেন না।
কিছু দূরে যাবার পর আবার তারা ওই মহিলাকে একইভাবে বাচ্চাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। নিলয় বিষয়টা লক্ষ্য করেছে। সেই সাথে সাথেই সমীরকে বলল, গ্রামের রাস্তায় আলো কম আছে। রাজস্থান হওয়ায় এখানে সন্ধে একটু দেরিতে হলেও এই গ্রামে প্রবেশের সাথে সাথে আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি মাথার উপরে কালো মেঘের শাড়ি ঘোরাঘুরি করতে শুরু করেছে। আমার ভীষণ ভয় করছে সমীর। আর মহিলাটি তো কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলছিলেন, তাহলে উনি এত আগে এগিয়ে এলেন কিভাবে? তুই কি এখনো কিছু অস্বাভাবিক কিছু অনুভব করতে পারছিস না? আমার ভীষণ ভয় করছে সমীর। আবারও বলছি তোকে, চল ফিরে যাই। পিছনের দিকে ফিরে তাকাতে বারণ করেছিল সেই ড্রাইভার। আমরা সেই ভুলটাই করেছি। এখন দেখতে পাচ্ছিস তো, এই মহিলা আমরা যেখানেই যাচ্ছি সেখানেই এসে উপস্থিত হচ্ছেন। সমীর বলল, দেখুন, আপনাকে তো আগেই বললাম আপনাকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। আর তাছাড়া আমরা এখানে থাকতে আসিনি, এখানকার বাসিন্দাও নই। এখানে একটা দরকারি কাজে এসেছি, কাজটা করেই আবার ফিরে যাব। আপনি এখানকার স্থানীয় কারো সাহায্য নিতে পারেন, তারা আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দেবে। আমাদেরকে ক্ষমা করুন, আর দয়া করে আমাদের পিছু নেবেন না। কথাগুলি বলেই জোরে জোরে ওরা দুজনে পা চালিয়ে এগোতে শুরু করল। কিছুক্ষণ বাদেই একটা কাটা মুন্ডু ওদের পায়ের কাছে এসে পড়ল। চিৎকার করে দুজনেই পিছনে সরে গেল। সমীর এবার ভয় পেয়ে গেল। বলল, এটা সেই বাচ্চাটার মুন্ডু না? এই বাচ্চাটাকেই তো কোলে নিয়ে ওই মহিলা দাঁড়িয়েছিলেন। তাহলে নিলয়েরও ভয়তে গলা দিয়ে আওয়াজ বেরোতে চাইল না। সামনে তাকাতেই ওরা দেখল শ্মশানের সীমানায় এসে পৌঁছেছে দুজনেই। পেছন থেকে ভয়ঙ্কর খিকখিকে হাসির শব্দ ভেসে এলো। পেছন ফিরে তাকাতেই দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেল। চোখের সামনে সেই মহিলা তার বাচ্চার মস্তকহীন শরীরটিকে উপরের দিকে ছুঁড়ে আবার লুফে নিচ্ছে। এভাবে মূর্তিটি একবার দেখা দিয়েই আবার গায়েব হয়ে যাচ্ছে। মুন্ডহীন ওই দেহকে নিয়ে যে এভাবে লোপালোপি খেলা করা যায় সেটি নজরে পড়তেই দুজনেরই ভিমরি খাবার জোগাড় হলো। কিন্তু বিষয়টা 2-4 বার ঘটার পরে আর নজরে পড়ল না কারোরই। সমীর আতকে উঠলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করতে চাইল না। আর নিলয় আমতা আমতা করে উচ্চারণ করে বলল, আমি এখান থেকে যাব সমীর, দয়া করে চল। নিলয়ের জড়িয়ে যাওয়া কথাগুলির দিকে বিন্দু মাত্র ধ্যান না দিয়ে সমীর শ্মশানের সীমানায় ঢুকে পড়ল। তারপর বলল, এমনটা হওয়া স্বাভাবিক। ড্রাইভারের কথাগুলো ভুলে গেলে কি করে চলবে? সে তো বলেই ছিল যে এখানে এমন অনেক কিছু ঘটতে দেখা যায় যা অকল্পনীয়। ধরে নে আমরাও তাই ভূত দেখেছি। এটা মহা শ্মশান। আমি তন্ত্রসারে এই শ্মশানের কথা অনেক শুনেছি। পবিত্র এই শ্মশান। এখানে যাদের পোড়ানো হয় তাদের আত্মা স্বর্গে যায়। এছাড়া বহু মহান আত্মা এখানে এসেই নিজেদের সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আমরাও তাই করব। তান্ত্রিক হতে এসেছি, শ্মশানে রাত কাটাতে এসেছি, অথচ ভূত দেখব না, এমনটাও কি হতে পারে? সমীরের বহুল বদল ঘটেই চলেছিল। নিলয় যাকে বন্ধু হিসেবে চিনত তার পরিবর্তে যেন দাঁড়িয়েছিল এমন কেউ যার সাথে আগের সমীরের কোনো মিলই নেই। শ্মশানের দৃশ্যটি ছিল মারাত্মক ভয়ঙ্কর। পাশে কিছু ন্যাড়া গাছ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কিছু মরা কান্নার আওয়াজ ভেসে আসছে। দূর দূরান্তরে কোনো জনমানব নজরে না পড়লেও সেই শব্দগুলি ভেসে আসছে। প্রেতেরা যেন মিলিতভাবে নিজেদের প্রভাব বিস্তারে ব্যস্ত। শুকনো পাতাগুলি নিচের রাস্তার উপরে ভুর হয়ে পড়ে আছে। স্থানে স্থানে ছাইয়ে ডিপি দেখতে পাওয়া যাচ্ছে। গাছের পাতার ফাঁক দিয়ে
রাতের পাখিরা বিশ্রী সুরে কারোর নাম ডেকে ডেকে আবার চুপ করে যাচ্ছে যেন। কুটুর থেকে প্যাঁচার ঘুম ঘুম চোখগুলো তাদের দিকে তাকিয়ে আগামীর ভয়াবহতার আভাস দিয়ে যাচ্ছে। অজস্র শব্দ কানে ভেসে আসছে, সেগুলির অস্তিত্ব খুঁজে বার করতে হয়তো কয়েক যুগ লেগে যেতে পারে। ভয়ঙ্করের যদি কোনো সঠিক বর্ণনা থেকে থাকে তাহলে সেই শ্মশান ছিল এর জন্য উপযুক্ত। শ্মশানের ভেতরে বেশ কিছুটা ঢুকে আসতেই নজরে পড়ল একটি বেদি। সমীর বলল, এই সেই মহান বেদি। এখানেই হয়তো সকলে বসে সাধনার কাজ সম্পন্ন করে। আমাদেরকেও এখানেই বসে সাধনা করতে হবে। আজকে রাতের মধ্যেই আমরা সমস্ত বিধি সম্পন্ন করব। বাবা বলতেন প্রায়াকিরি বিধি পালনের জন্য নাকি একটা রাতই যথেষ্ট। আর আজকে ভরা অমাবস্যা, কাজেই অন্ধকারের অভাব নেই, আর না অভাব আছে ভয়ের। এখানে আসার পর থেকেই সমস্ত কথাগুলিকে সত্য প্রমাণ করার তাগিদটা যেন আমাকে আরো পেয়ে বসেছে। তাই আমাদের আর দেরি করলে চলবে না। আয় আয় আমার সাথে আয়, আয় আয় আয়। নিলয়কে নিয়ে সেই বেদির কাছে পৌঁছল সমীর। ভালো করে বেদির চারপাশটা ঘুরে দেখতে লাগলো। এরপর সেই লাল কাপড়ে মোড়া বইটি খুলল। বইটা খুলতেই জোরে হাওয়া শুরু হলো। শান্ত পরিবেশটা যে এমন হঠাৎ অশান্ত হয়ে উঠতে পারে তা ছিল তাদের কল্পনাতীত। নিলয় বইটির কাছে ঝুঁকে গিয়ে লক্ষ্য করল সেখানে উল্টো ভাষায় কিছু মন্ত্র লেখা রয়েছে, আর তার সাথে লেখা রয়েছে কিছু বিধিও। প্রয়াকিরি শব্দটা উপরে অঙ্কিত রয়েছে। সমীর বলল, এটাই হচ্ছে বিধি। এই বিধি অনুসরণ করেই আমাদেরকে পরবর্তী কাজগুলি করতে হবে। তুই আমাকে পরপর বলতে থাক। আমি ব্যাগে করে সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি। সেগুলি দিয়েই যজ্ঞের জায়গাটি সাজাতে হবে। বিধির মধ্যে কোনো খুঁত থাকলে আমাদের প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু তাই কোনো মূল্যেই ভুল পড়া চলবে না। নিলয় দেখে দেখে একে একে সমস্ত বিধিগুলির বর্ণনা দিতে থাকল, আর সমীর তা অনুসারে বিধি পালন করতে লাগল। বিধির সামনে গাছের ডাল দিয়ে একটি গোলাকৃতি পরীক্ষা কেটে নেওয়া হলো। তার মধ্যে 5 জায়গায় পঞ্চমুণ্ডর আসন অঙ্কন করা হলো। এক একটি মুন্ডু এক একটি দেবীকে অর্পিত করা হলো। প্রথমটি ভৈরবী, দ্বিতীয়টি চন্দায়িনী, তৃতীয়টি ত্রিনেত্রী, চতুর্থটি ডাকিনীয়, অন্তিমটি নাসিনীকে অর্পণ করা হলো। এরপর প্রত্যেকের উদ্দেশ্যে এক একটি দিক অর্পিত হলো। ভৈরবীর উদ্দেশ্যে দক্ষিণ, চন্দায়িনীর উদ্দেশ্যে পূর্ব, ত্রিনেত্রীর উদ্দেশ্যে ঈশান, ডাকিনীর উদ্দেশ্যে উত্তর ও সবশেষে নাসিনীর উদ্দেশ্যে পশ্চিম। প্রত্যেকটি দেবীকে তাদের নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত করার পর মন্ত্রের বিধি সম্পূর্ণ হল। এরপর গঙ্গা জলের সাহায্যে গোটা জায়গাটিকে পবিত্র কবচম মন্ত্রের মাধ্যমে বাকসিদ্ধ করে দেওয়া হল। এর দ্বারা কোনো শক্তি একবার এই চক্রে প্রবেশ করলে যাতে বাইরে বেরিয়ে যাওয়ার আর কোনো পথ না পায়, সেহেতুই এই বিধির পালন হয়ে থাকে। এই গোটা বিষয়টি প্রায়কিরি সাধনার মূল অংশ। এরপর সমীর নিলয়কে উদ্দেশ্য করে বলল, বিধির 1/4 আমরা সম্পন্ন করে ফেলেছি। এরপর আমাদের এক মৃতের শরীরকে এখানে নিয়ে আসতে হবে। তার চারদিকে 4টে লেবু রাখতে হবে। নিলয় বলল, এখানে মৃতের শরীর কোথায় পাবি? এখানে তো কেউ নেই। দীর্ঘদিন বোধহয় কেউ মরা পড়াতেও আসে না। বইয়ের 4 নম্বর পৃষ্ঠাটা একবার খুলে দেখ তো।
মনে হয় এখানে কিছু একটা বিকল্পের কথা উল্লেখ করা রয়েছে। নিলয় পাতাটি খুলতে গিয়ে দেখল তার একটা অংশ ছিঁড়ে গেছে, কিন্তু যেটুকু অংশ দেখতে পাওয়া যাচ্ছিল তার মাধ্যমে চোখে পড়ল কিছু অক্ষর। তাতে লেখা ছিল, রক্ত কবচম ওম নাস্তি শাতি হেতু নং শবরা হেতু তবিতি ওম নাস্তি স্বস্তি রক্ত দংশং। এই মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই নিলয়ের মুখ থেকে বেশ কিছুটা রক্ত বেরিয়ে এসে দক্ষিণ সীমানা বরাবর পড়ল। সমীর বলল, বেশ বুঝতে পেরেছি, মৃত শরীর যদি না পাওয়া যায় তাহলে শরীরের রক্তের দ্বারা 5টি দিককে স্নান করাতে হবে। ওই কারণেই তোর মুখ দিয়ে রক্ত বেরিয়েছে। নিজের শরীরের থেকে 1 ফোঁটা রক্তও এই গণ্ডির মধ্যে ফেলা যাবে না। তুই যেভাবে মন্ত্রটি পাঠ করেছিস সেভাবেই প্রতিটি দিকে অগ্রসর হ, আর এভাবেই রক্তের কণাগুলি দিয়ে এক একটি দিককে ভিজিয়ে দিতে থাক। মনে হয় এভাবেই কাজটা এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। আগে হিংস্রতা সমীরের কণ্ঠে। তার কথা অমান্য করার সাহস হল না নিলয়ের। অগত্যা নিলয়ের কাছে আর অন্য কোনো উপায়ও অবশিষ্ট ছিল না। সমীর জানতেও পারছিল না সে কি করতে চলেছে। সে যে মন্ত্র ও বিধির উপাচার শুরু করেছিল তার সবটাই তাকে মৃত্যুর দিকে তিলে তিলে ঠেলে দিচ্ছে। নিলয় একবার মন্ত্র পড়তেই তার মুখ দিয়ে বেশ কিছুটা করে রক্ত বেরিয়ে এসে প্রতিটা কোণাকে ভিজিয়ে দিচ্ছে। তারপর তারা কাঠ কুটো জোগাড় করে নিয়ে এসে ওই পঞ্চসিদ্ধ গণ্ডির মাঝ বরাবর রেখে দেশলাইয়ের সাহায্যে তাতে অগ্নি নিক্ষেপ করল। দাউ দাউ করে তাতে আগুন জ্বলতে শুরু করল। তার সাথে মন্ত্রের উচ্চারণটা শুরু হতেই এক রাশ ঠান্ডা বাতাস এগিয়ে এসে বারে বারে আগুনটি নিভিয়ে দিতে চাইল। সমীর এর কারণ অনুধাবন করতে পারল না। সে কিছু না বুঝেই মন্ত্র পড়ে যেতে থাকল। নিলয়ের শরীর ক্রমে অস্থির হতে শুরু করল, তবু মন্ত্রের উচ্চারণ থামালো না সমীর। আগুন নিভে গেলে আবারও সেটিকে জ্বালিয়ে মন্ত্রপাঠ করতে থাকল সে। ওম ক্রিং চামুণ্ডায় বিচ্ছে কালিকে হিং রিং ফট স্বাহা আদিয়ায় উবায় চ দিশাচ সিধায় কৃপায় চ কঠিনায় বিধায় চ ক্রিং কালী ক্রিং ঐং হুম থুম ফট স্বাহা এষব শোভায় রুদ্রায় চ অন্ডালে চ বিনাশায় চ ক্রিং 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 ফট স্বাহা। সমীর নিলয়কে বলল, দুজনকেই এই মন্ত্র পাঠ করতে থাকতে হবে নিলয়। এর দ্বারাই অন্ডালেশ্বর প্রকট হবে এনার, আর তিনি বাদবাকি বিধি নিজের হাতে আমাদের শেখাবেন। ওনার কাছ থেকেই আমরা এই গুপ্তবিদ্যার সমস্ত নিয়ম শিখে নেব। আবারও ওরা সেই মন্ত্র পাঠ করতে লাগল। ওম ক্রিং চামুণ্ডায় বিচ্ছে কালিকে হিং ক্রিং ফট স্বাহা আদিয়ায় উবায় চ দিশাচ সিধায় চ কঠিনায় চ কঠিনায় বিধায় চ ক্রিং কালী ক্রিং ঐং ফট স্বাহা স্বাহা এষব শোভায় চ অন্ডালে চ বিনাশায় চ ক্রিং 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 ফট স্বাহা। কিন্তু এই ঘটনার ফল হল সম্পূর্ণ বিপরীত। মন্ত্রের উচ্চারণের জন্য সেখানে অন্ডালেশ্বরের পরিবর্তে জেগে উঠল মৃত আত্মারা। ওই শ্মশানে একাধিক মৃতের মিছিল চুপিসারে কিছু কথা বলতে লাগল। সারি সারি আত্মাদের কোলাহলের শব্দ তাদের কানে আসতে শুরু করল।
ওরা লক্ষ্য করল শ্মশানের ছাইয়ের ঢিপির তলদেশ থেকে কঙ্কালের হাড়গুলি বাইরে বেরিয়ে আসছে। ছাইয়ের শেষ ভাগ থেকে একে একে সেগুলি জড়ো হচ্ছে, আর সেটি এক একটি সম্পূর্ণ মানব শরীরের আকার নিচ্ছে। কঙ্কালগুলি নিজের মতো জমা হতে থাকলো। তার সাথে অট্ট হাসিতে ফেটে পড়ল গোটা শ্মশান চত্বর। মৃতদের মিছিল ক্রমে বেড়েই চলল। সেই কঙ্কালগুলি একে একে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। সমীর তার মায়ের দেওয়া কবচটিকে বাম হাতের সাথে শক্ত করে বেঁধে রেখেছিল, সেটি ডান হাত দিয়ে শক্ত করে চেপে ধরল সে। অন্যদিকে নিলয় মন্ত্রের উচ্চারণ বন্ধ করে কাঁপতে শুরু করল। মন্ত্রের ভুল উচ্চারণ করতে থাকায় তার মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসতে লাগলো। সেই রক্তের স্রোত ভিজিয়ে দিল গোটা বেদিটিকে। আগুন নিভে গেল। গাছের পাতাগুলো সজোরে কেঁপে উঠতে থাকলো। ভয়ে বুক শুকিয়ে গেল সমীরের। এরপর সে লক্ষ্য করল এই কঙ্কালগুলিকে। কঙ্কালগুলি নিলয়কে লক্ষ্য করে এগিয়ে আসছে। নিলয়ের দিকে তারা ধীরে ধীরে ঝুঁকে পড়ল। তারপর একটা তীব্র চিৎকারের শব্দ কানে ভেসে এল। তারপর চিরদিনের জন্য থেমে গেল নিলয়ের চিৎকার। ঠিক সেই সময়ে কেউ যেন সজোরে সমীরের পিঠের পিছনে আঘাত করলেন। সে আঘাতের রেশ সহ্য করতে না পেরে সমীর হুমড়ি খেয়ে যজ্ঞের আগুনের উপরে পড়ল। তারপরেই সেই কঙ্কালগুলি তার পা টেনে ধরল। সমীর কোনো ক্রমে পা ছাড়িয়ে রুদ্ধশ্বাসে দৌড়তে শুরু করল। হাত থেকে ব্যাগ আর বইটিও পড়ে গেল। শ্মশানের সীমা অতিক্রম করে কিছুটা এগোতেই সে গ্রামের সীমানায় পৌঁছে গেল। বাঁচান, বাঁচান, বাঁচান। বেশ কয়েকবার ডাকাডাকি করার পরে কেউ এগিয়ে এলো না। আর কিছুটা রাস্তা স্থিমিত গতি নিয়ে এগিয়ে যাওয়ার পরে পায়ের গতি কমে এলো তার। তবুও সমীর বাঁচার শেষ চেষ্টা করতেই লাগলো, কিন্তু শেষমেশ আর চলতে না পেরে ক্লান্ত হয়ে রাস্তার মাঝখানে উপুর হয়ে অজ্ঞান হয়ে গেল। চোখটা বন্ধ করবার আগে অন্তিমবারের মতো মেঘের গর্জনের শব্দ তার কানে এলো। চোখ খুলতেই সে যা দেখলো তাতে বিশ্বাস হলো না। সে দেখলো একদল সাধু তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। তাদের মুখগুলি খুব চেনা মনে হলো। কিছুক্ষণ বাদে সজাগ দৃষ্টিতে তাকাতেই সে দেখলো তারা আর কেউ নয়, সেই ঋষিকেশে পিণ্ডারি বাবার আশ্রমে যাদের সাথে দেখা হয়েছিল তারাই। একটি বলয় বানিয়ে তার চারপাশে দাঁড়িয়ে রয়েছেন। সমীর প্রচন্ড ভয় পেয়ে গেল। আপনারা এখানে কিভাবে আসতে পারেন? আর আপনারা তো এখানকার বাসিন্দাই নন। ওদের মধ্যে থেকে একটি ভারী কণ্ঠস্বর আবার ভেসে এলো। তোকে তো আমি বলেইছিলাম তোর এখানে আসতেই হবে, এটাই তোর নিয়তি। আর তোর জীবন বাঁচানোর জন্য আমাকেও আসতেই হলো এখানে। এরপর আস্তে আস্তে স্পষ্ট হলো সেই দৃষ্টি। সামনে এসে দাঁড়ালেন পিণ্ডারি। বললেন, আমি যত্রতত্র সর্বত্র বিচরণ করতে পারি, আমাকে কোনো বাঁধন বেঁধে রাখতে পারে না। তোর সাথে আমার আবার দেখা হবে বলেছিলাম, মনে আছে সে কথা? ধরে নে আজকেই সেই দিন। তুই কালকে শ্মশানে যা করছিলিস তাতে তোর প্রাণ চলে যেত। আমি এসেই তোর পিঠে সজোরে আঘাত করেছিলাম, তাই তুই বেঁচে বেরোতে পেরেছিস। এই গ্রামের সীমানার কাছে এসে তুই জ্ঞান হারিয়ে পড়ে গেছিলিস। তারপর আমি তোকে এই কুটিরে নিয়ে আসি। এটি একটি অর্বাচীন পরিত্যক্ত গ্রাম, এখানে দীর্ঘদিন কেউ আসে না।
তুই যে মন্ত্রপাঠ করছিলি তার দ্বারা সমস্ত মৃত আত্মা জেগে উঠেছিল। অন্ডালেশ্বর বলে যার কথা এতদিন ধরে তুই, এমনকি তোর বাবা সহ আরো অনেকে ভেবে রেখেছিল সেগুলো আদপেই ভ্রম। তোর বাবা এখানে এসেছিলেন ঠিকই, কিন্তু এই বইটি উনি এখান থেকে পাননি। হিমালয়ের পাদদেশে একটি গ্রাম রয়েছে, সেখান থেকেই তিনি এটিকে সংগ্রহ করেছিলেন। স্থানীয় লোকেরা মনে করত এই মহাশ্মশানে এসে বিধি মেনে যদি এই মন্ত্রের উচ্চারণ করা যায় তাহলে নাকি অন্ডালেশ্বরের সাক্ষাৎ দর্শন মেলে। কিন্তু এই পুঁথি অভিশপ্ত, এখানে যা লেখা রয়েছে সবটাই মিথ্যা। এর দ্বারা পিশাচেরা নিজেদের শক্তি বৃদ্ধি করে মাত্র। হিমালয়ের ওই গ্রামটিও এইভাবেই হারিয়ে গিয়েছিল। তারা এই বিধি পালন করতে গিয়ে কেউই আর জীবিত ফিরে আসতে পারেননি। তারপর এটি আমরা আমাদের কাছে রেখে দিয়েছিলাম, কিন্তু এক বৌদ্ধ সাধু এটিকে চুরি করে নিয়েছিলেন। সেই থেকেই এটি হাতে হাতে ঘুরে চলেছে। আর যারা যারা এটিকে নিজের শক্তি বৃদ্ধির কারণ হিসেবে কাজে লাগাতে চেয়েছেন তারাই মৃত্যুবরণ করেছে, আর সেই মৃত্যু হয়েছে অতি নৃশংস। তোর পিতা সহ এমন অনেকেই এর দ্বারা প্রভাবিত হয়ে পড়েছিলেন। তোর মাকেও আমি বহুকাল পূর্বে এর জন্য সাবধান করে দিয়েছিলাম, কারণ ভবিষ্যৎ দেখার ক্ষমতা আমার মধ্যে রয়েছে। কিন্তু তোর পিতা লোভের বশবর্তী হয়ে সেই ভুলটিই করেছিলেন। তবে আমি জানতাম তোর মধ্যে দিয়েই আমি সেই পুঁথির উদ্ধার পাব। আমি অনেকভাবেই পুঁথিটিকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই আমাদের লোকেরা সেটিকে হাতে পায়নি। সেই থেকে আমরাও এটির সন্ধানে ভবঘুরের মতো ঘুরে চলেছি, আর অবশেষে এখানে এসে তোর কাছ থেকে এটির উদ্ধার সম্ভব হয়েছে। যা বাচ্চা যা, এই যাত্রায় তুই বেঁচে গেলি। সমীর বলল, ওই বইটি তো আমার কাছে নেই বাবা, ওটিকে তো আমি শ্মশানেই ফেলে এসেছি। পিণ্ডারি বললেন, আমি সেখানে ছিলাম, আমি তখন সেটিকে সংগ্রহ করে নিয়েছিলাম। তবে আমি না আসলে তোর মৃত্যু নিশ্চিত ছিল। সমীর হাত জোর করে পিণ্ডারির দিকে উদ্দেশ্য করে বলল, আপনি কে? আপনি কি কোনো ঈশ্বর, নাকি সাধারণ মানুষ, নাকি নাকি কোনো অবতার? পিণ্ডারি শুধু বললেন, ঈশ্বর, পিশাচ আর অপদেবতার উপরেও চমৎকার কিছু আছে, ধরে নে আমি সেই। কথাটি বলা শেষ করতেই তারা সকলে ধীরে ধীরে গায়েব হয়ে যেতে লাগলেন। ধীরে ধীরে পরিসরটি ধোঁয়ার আস্তরণের দ্বারা ঢেকে যেতে লাগল। জায়গাটি পরিষ্কার হয়ে গেল। সমীর লক্ষ্য করল একটি বাটি ভর্তি করে কেউ যেন তার জন্য লাল আবির রেখে গেছে। সেই আবিরের বাটিটি হাতে তুলে নিল সে। তারপর বেশ কিছুটা আবির নিজের কপালে লাগিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। জয় জয় পিণ্ডারি, বলো 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 পিণ্ডারি, জয় 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 পিণ্ডারি। কিছু কিছু প্রাপ্তির মধ্যে অনেক হারানো স্মৃতি থাকে, আবার কিছু হারিয়ে যাওয়া স্মৃতির মধ্যেই প্রাপ্তির আনন্দ লুকিয়ে থাকে। হারিয়ে পাওয়া কিছুর মূল্য অকৃত্রিম হয়, কিন্তু কিছু পাওয়ার পরে হারানোর ক্ষোভ চিরবিদীর্ণ হয়ে বুকে বিদ্ধে থাকে। এই ঘটনাটিও ছিল কিছুটা তেমনই। কে কখন কিভাবে আমাদের চমৎকার দেখিয়ে দিয়ে যাবেন তার সমীক্ষা এই জটিল জীবনের মধ্যেই নির্হিত থাকে। এরপরে সেই গানের শব্দ গুনগুন করতে করতে এগোতে থাকলো সমীর। জয় জয় পিণ্ডারি বাবা বলো পিণ্ডারি,
জয় জয় পিণ্ডারি, পিণ্ডারি বাবা বলো পিণ্ডারি, জয় জয় পিণ্ডারি। এতক্ষণ শুনছিলেন ইয়ন্স গ্যালারি ও সম্ভাবী প্রোডাকশনের যৌথ উদ্যোগে পরিবেশিত বিশেষ গল্প ওন্ডালেশ্বর। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইয়ন্স গ্যালারি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বেল বাটন ক্লিক করে দিন নতুন সব গল্পের আপডেট সবার আগে পেতে। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন স্বাদের নতুন কোনো গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।